আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি তৃণমূল বিরোধী অক্ষ তৈরি হয়েছে। তারা মনে প্রাণে তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসতে চাইছেন। এই চাওয়ায় কোনো ভুলও নেই। সব রাজনৈতিক দলই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জেতার জন্যই। এই তৃণমূল বিরোধী ফ্রন্টে আছে কারা, তাদের মোডাস অপারেন্ডিটা কি, কোন পদ্ধতিতে তারা তৃণমূলকে হারাতে চায়, আজকের থার্ড আইতে আজ সবকিছুই জানাবো আপনাদের। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। তৃণমূল কংগ্রেস সরকার বাংলার ক্ষমতায় আছে প্রায় 15 বছর হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই একটা প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকমবেন্সি তৈরি হয়েছে বর্তমান সরকারের প্রতি। বহু মানুষের হয়তো প্রত্যাশা পূরণ হয়নি। একঘেয়ে নেতাদের দেখতে দেখতে কিছু মানুষ নিশ্চয়ই ক্লান্ত। দুর্নীতির অভিযোগ পাহাড় প্রমাণ। এই সব মিলিয়ে তৃণমূল বিরোধী একটা আবহ তৈরি করতে চায় রাজ্যের বিরোধী দলগুলো, এবং গণতন্ত্রে এটাই খুব স্বাভাবিক ব্যাপার। গণতন্ত্রের নিয়ম মেনেই তাই তৈরি হচ্ছে তৃণমূল বিরোধী একটা ফ্রন্ট। একদিকে নৌসাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, অন্যদিকে সিপিএম এর মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের অধীর চৌধুরী। এই চার মাথা একত্রিত হয়ে নিজেদের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করতে চাইছে। তাতে যদি বিজেপি অ্যাডভান্টেজ পেয়েই যায়, তাতে লাভ এই চার মাথার। এই চার মাথার একত্রিত হওয়ার পেছনে শোনা যাচ্ছে বিজেপির উচ্চস্তরীয় নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। যদি বিজেপি এই চার মূর্তিকে সমর্থন করেও থাকে, তাতেও কিন্তু কোনো ভুল বা অন্যায় নেই। কিন্তু কতটা ফলপ্রসূ হবে এই মিলিজুলি খিচুড়ি অলিখিত জোটের চেষ্টা? এবার একটু আমরা সেদিকে তাকিয়ে দেখি। দেখুন, মোহাম্মদ সেলিম হোক বা অধীর চৌধুরী সরাসরি হুমায়ুনের সাথে অফিসিয়াল জোটে যেতে পারবে কিনা সন্দেহ আছে। বিজেপির সাথে তো নাই। তাদের রাজনৈতিক দল এই ব্যাপারে তাদের মদত করবে বলে মনে হয় না। ইতিমধ্যে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তার দলের মধ্যেই একটা আওয়াজ উঠতে শুরু করেছে। কিভাবে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে তিনি মিটিং করেন পাঁচতারা হোটেলে বসে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যক্তিগতভাবে হয়তো সেলিম, হুমায়ুন, অধীর বা বিজেপির প্রতি দুর্বল হতে পারেন সেলিম সাহেব, কিন্তু অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদের সাথে শুভেন্দু অধিকারীকে একই রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যাবে না। এটা সম্ভব না। দলীয় পতাকা হাতে একসাথে শুভেন্দু হাঁটছেন, দলীয় পতাকা হাতে অধীর চৌধুরী হাঁটছেন মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকী। এই দৃশ্য বাংলার মানুষ কোনোদিন দেখবে না। আর এইরকম কিছু একটা করতে না পারলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া তো অনেক দূর, টলানোও সম্ভব নয়। রাজ্যের তৃণমূল বিরোধী শক্তি বিভিন্ন অংশে বিভিন্ন ভাগে বিভক্ত আছে। প্রায় 52% মানুষের মন এখন এত জনমুখী প্রকল্পের পরেও তৃণমূল কংগ্রেস কিন্তু জয় করতে পারেনি। শুনে রাখুন, 52% মানুষ এই রাজ্যের এখনো তৃণমূল বিরোধী। এই রাজ্যে তাদের ভোট 48%, তৃণমূলের ভোট 48%। এবার সামান্য কিছু তা বাড়লেও বাড়তে পারে যদি কিছু একঘেয়ে মুখ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের সরিয়ে কিছু ঝকঝকে মুখ তারা সামনে সারিতে তুলে আনতে পারেন। তাহলে হয়তো এই 48%টা 1-1.5% বাড়তেও পারে। কিন্তু এর পরেও আছে একটা বিরাট অংশ, প্রায় 52% মানুষ তৃণমূল বিরোধী। এটা মাথায় রেখে চলতে হবে। সেলিব্রিটি নির্ভরতা যদি ত্যাগ করে দক্ষ সংগঠকদের সামনে আনতে সক্ষম হয় তৃণমূল কিন্তু এবার খুব ভালো ফল করবে। কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষে 48% এবং বিপক্ষে 52% মানুষ। এটা বাস্তবতা। আর তৃণমূলের 48%-এর মধ্যেও আছে 30% মুসলমানদের ভোট। এই 30% মুসলমান ভোটের যদি 5-6% তৃণমূল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সহজ পাটিগণিতের অঙ্কে তৃণমূলকে পরাস্ত করা কোনো কঠিনই ব্যাপার হবে না। বিরোধীদের পক্ষে এটা খুব সহজ ব্যাপার হবে। তবে রাজনৈতিক পথ সবসময় পাটিগণিতের অঙ্কে চলে না। রাজনৈতিক অঙ্ক সবসময় বেশ জটিল হয়, সবসময় তা 2-2 4 হয় না। তাহলে কি তৃণমূলকে হারানোর ছক কলকাতার পাঁচতারা হোটেলে বসে যেভাবে বিজেপি করে বা হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিমেরা করলেন কয়েকদিন আগেই, তা কি একেবারে ভেস্তে যাবে? তৃণমূল কি
এবারেও থেকে যাবে, তাদেরকে আর সরানো যাবে না? এই সব কটা প্রশ্নের উত্তর দিতে আসছি একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। রাজ্যের এখন প্রধান দুই যুযুধান দল হচ্ছে তৃণমূল এবং বিজেপি। বিজেপির পিক সময়টা ছিল 2019, যেখানে বিজেপি এই রাজ্য থেকে 18টা লোকসভা আসন জিতে সারা ভারতবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল। দিলীপ ঘোষ, মুকুল রায় জুটি সেই সময় অসামান্য নেতৃত্ব দিয়ে তৃণমূলকে কিন্তু বেশ চাপে রেখেছিল। লোকসভা আসনের প্রেক্ষিতে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলায় অন্তত 126 থেকে 140টি আসন পাওয়ার কথা ছিল। বঙ্গ বিধানসভার ম্যাজিক ফিগার 148। খান 15 বিধায়ক কিনে নিতে পারলেই বিজেপি রাজ্যের ক্ষমতায় দখল ছিল, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বাস্তবে দেখা গেল কি, এক্সপেকটেশনের ধারে কাছেও বিজেপি পৌঁছতে পারল না। প্রায় অর্ধেক, তাদের এক্সপেকটেশনের অর্ধেক অর্থাৎ 77 আসনেই মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। তার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম 3-4টি কারণ হলো: প্রথম হচ্ছে দিলীপ ঘোষের ক্ষমতা খর্ব করে শুভেন্দুকে প্রাধান্য দেওয়া, 2 মুকুল রায়ের রাজনীতি থেকে সরে যাওয়া, 3 ক্ষমতায় আসছি এরকম একটা ভাব, ওভার কনফিডেন্স হয়ে যাওয়া, নির্বাচনে ওভার কনফিডেন্ট হয়ে নির্বাচনে নামা, এরকম একটা ভাব তাদের মধ্যে চলে এসেছিল। দিল্লি থেকে যে অর্থ এসেছিল ট্রাকে ট্রাকে করে, যেটা বিজেপিরই এক নেতা বলেছিলেন, সেই ট্রাকে ট্রাকে করে আসা অর্থ, সেই আর্থিক সাহায্যের চূড়ান্ত অপব্যবহার হয়েছে। মূলত এই 4 কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায় আসার সুবর্ণ সুযোগটা হাতছাড়া করে দেয়। তারপর থেকে বিজেপি কেবলই কিন্তু ক্ষয়ে যাচ্ছে। অর্থাৎ সেই রক্তক্ষরণ আজও অব্যাহত। যে নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুর হম্বিতম্বি করে বেড়াচ্ছিলেন, সেই নন্দীগ্রামের শক্ত জমিও এই মুহূর্তে বিজেপির হাতছাড়া হয়ে গিয়েছে। বাকি যেসব জায়গায় বিজেপি গত বিধানসভাতেও জিতেছিল, সেখানেও তারা মজবুত সংগঠন গড়ে তুলতে বা গড়তে পারেনি, ধরে রাখতেও পারেনি। উল্টে অনেক জেতা আসনেই পায়ের তলার মাটি কিন্তু ইতিমধ্যে সরে গিয়েছে। কোথায় কতটা জমি বিজেপি ইতিমধ্যে হারিয়েছে তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আপনাদেরকে খুব শিগগিরই কয়েকদিনের মধ্যেই দেব। এসআইআর প্রক্রিয়া শেষ হলেই সেই রিপোর্ট আপনারা দেখতে পাবেন এক্সক্লুসিভলি এনকে ডিজিটালের পর্দায়। যাই হোক, যে কথা হচ্ছিল যে তৃণমূল বিরোধী অলিখিত জোট, তা নিয়ে নওশাদ, হুমায়ুন এই দুজনকে যদি শক্তিশালী করা যায়, ডেফিনেটলি মুসলমান ভোট ব্যাংকে তৃণমূলের চিড় ধরবে। সেই লক্ষ্যে বেশ কয়েক হাজার সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়েছে। এই প্রোফাইলগুলোতে, এই ফেক অ্যাকাউন্টগুলোতে চোখ রাখলে দেখা যাবে, তাদের সময়কালটা দেখবেন কবে তৈরি হয়েছে, গত 6 মাসের মধ্যে তৈরি হয়েছে এইসব ফেক অ্যাকাউন্ট। এগুলোতে চোখ রাখলেই দেখতে পাবেন যে এরা সবাই তৃণমূল কংগ্রেসের প্রচারক বা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে নিজেদের পরিচয় দেয়, এবং তাদের নামের পরিচয় মেলে মুসলিম। অর্থাৎ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কভার ফটো বা প্রোফাইল পিকচার করে তারা একটা মুসলিম নাম দিয়ে এইরকম ফেক আইডি করা হয়েছে। এরা ইতিমধ্যে কিন্তু প্রচারও শুরু করে দিয়েছে। তৃণমূল মুসলমানদের ভোট নিয়েও মুসলমানদের নেতৃত্বের সুযোগ দেয়নি। রাজ্যের মন্ত্রিসভায় তৃণমূল দলে বা রাজ্যের মন্ত্রিসভা বা তৃণমূল দলের মধ্যে মুসলমানদের অংশীদারিত্ব কম, মুসলমানদের বঞ্চিত করছে তৃণমূল সরকার, ইত্যাদি ইত্যাদি প্রচারে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, যাতে সাধারণ মুসলমানদের ভিতরেও একটা বিভাজনের সৃষ্টি হয় এবং তারা হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকের দিকে যাতে ঝুঁকে পড়েন, এই চেষ্টাটা চলছে। সারা রাজ্যে এইরকম ভাবে যদি 5% মুসলমানকে মুসলমান ভোটকে তৃণমূল থেকে সরিয়ে দেওয়া যায়, রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের পথ কিন্তু সুগম হয়ে যাবে। বিজেপির আইটি সেলেরও বিভিন্ন লোকজন এর পেছনে খাটছেন, কোটি কোটি টাকা ঢালতে শুরু করেছেন। এই ধরনের প্রচারকে চূড়ান্ত রূপ দিতে চায় তারা। বিভিন্ন ইউটিউবারদের তারা ইতিমধ্যেই কিনে ফেলেছেন। আমাদের কাছেও অফার এসেছে, এনকে ডিজিটালের কাছেও বিজেপির তরফ থেকে, বিজেপির কোনো একটি এজেন্সির তরফ থেকে, দিল্লির কোনো নাম্বার থেকে আমাদের কাছেও ফোন এসেছে। তারা আমাদের পেছনে লক্ষ লক্ষ টাকা প্রতি সপ্তাহে খরচ করতে চান, যাতে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো যায় যে মুসলমানরা বঞ্চিত হচ্ছে। মোহাম্মদ সেলিমেরা এবং অধীর চৌধুরীরা এটাই চাইছেন, মুসলমানেরা বঞ্চিত হচ্ছে। এই রকম প্রচার করতে পারলে লক্ষ লক্ষ টাকা
এনকে ডিজিটালের ঘরে প্রত্যেক সপ্তাহে ঢুকতে পারে। এরকম একটা কিন্তু আমাদেরকে অফার করা হয়েছে, একটা না একাধিক, মানে 2-3টি নাম্বার থেকে আমাদেরকে রাজি করানোর চেষ্টা হয়েছে, যদিও সেই ফাঁদে আমরা পা দিইনি। আপনারা জানেন এনকে ডিজিটাল কখনোই কোনো রাজনৈতিক দলের পাতা ফাঁদে পা দেবে না। দেখুন সেলিম চৌধুরী, অধীর চৌধুরীরা মানে চাইছেন আগে বিজেপি ক্ষমতা পাক, তারপরে ওই বাম কংগ্রেস জোট ক্ষমতা দখল নেবে। ওই যে কথা ছিল না, আগে রাম পরে বাম, সেই তত্ত্ব। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা, সেই কথাও বলবো, তবে আরো একটা 20 সেকেন্ডের বিরতির পর ফিরে এসে। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। হুমায়ুন কবির 100 আসন পাবেন ধরে নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব দেখছেন। নওশাদ অন্তত খান পাঁচেক আসনে জিততে মরিয়া। আর বামেরা যেভাবেই হোক তাদের শূন্যতা কাটিয়ে 18টা আসনে পুরো জোর লাগিয়ে দিয়ে অন্তত 15টা আসন তারা জিততে চায়। আর অধীর চৌধুরী মালদা মুর্শিদাবাদ জেলায় তার পুরনো সাম্রাজ্য ফিরে পেলেই খুশি। এইভাবে যদি একযোগে লড়ে তৃণমূল 48% থেকে 42-43% যদি তৃণমূলকে নামিয়ে দেওয়া যায়, যদি নওশাদ, হুমায়ুন কবির, অধীর চৌধুরী, সেলিম এই 4 জন যদি একযোগে লড়ে এবং যদি মানে তৃণমূলের যে মুসলিম ভোট ব্যাংক সেখান থেকে যদি 5% কমিয়ে দেওয়া যায়, অর্থাৎ 42 থেকে 43% নামিয়ে দেওয়া যায়, বিজেপির আশাটা একেবারে 100% নিশ্চিত হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো অধীর, সেলিম, নওশাদ, হুমায়ুনের এই অলিখিত জোট করে বিজেপির সুবিধে করে দেওয়ার হিসেবটা বাংলার সাধারণ মুসলমানেরা ধরে ফেলেছেন এবং তারা আরো বেশি সংঘবদ্ধ হয়ে উঠেছেন। আমরা কথা বলে দেখেছি যে মুসলমানেরা বলছেন হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী এবং সেলিম যেটা করছেন সেটা হচ্ছে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য করছেন। সাধারণ মুসলিমরা বলছেন, মানে আগে এমন হতো যে মসজিদ থেকে নামাজ পড়ার সময় কেউ একজন বলে দিত অমুক লোককে ভোট দেবে, মুসলিমরা গিয়ে তমুক লোককেই ভোট দিত। সেই দিন কিন্তু বদলেছে। মুসলিমরা কিন্তু এখন নিজেদের ভালোটা বুঝতে পারছেন। তাই তারা বলছেন যে এই যে অলিখিত একটা জোট হচ্ছে এটা পুরোপুরি বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য। তারা কিছুতেই চান না বিজেপি বাংলার ক্ষমতায় আসুক। ওদিকে বিজেপির ভোট ব্যাংক বলে পরিচিত মতুয়া রাজবংশী সম্প্রদায়ের একটা বড় অংশ এই আগামী বিধানসভা ভোটই দিতে পারবে না এসআইআর এর কারণে। বিজেপি যে 38% ভোট বাংলায় পেয়েছিল তার প্রায় 19-20% ভোট ছিল এই নমশূদ্র, রাজবংশী আর মতুয়া সম্প্রদায়ের ভোট। এক্সাক্ট ফিগারটা এসআইআর প্রক্রিয়া শেষ হলে বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কাছাকাছি 9-9.5% ভোট কমে যাবে বলে আমরা অন্তত দেখতে পাচ্ছি। হ্যাঁ, 38% থেকে 9 থেকে 9.5% বা 10% ভোট বিজেপির কমতে পারে। বিজেপির 38% ভোট কমে যদি 30%-এর কাছাকাছিও চলে যায়, সেক্ষেত্রে মানে যতই অধীর চৌধুরী, সেলিম বাবুরা তাদের সমর্থকদের বার্তা দিক যে মুসলমান সমর্থকেরা হুমায়ুন নওশাদকে সমর্থন করুক আর হিন্দুরা যাকে খুশি ভোট দিক, সেই বার্তায় আদৌ কোনো ইতিবাচক ফলাফল কি বিজেপির পক্ষে যাবে? আপনারা বুদ্ধিমান দর্শক, বিচার বিবেচনার দায়িত্ব আপনাদের ওপরে দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। রাত্রে আসবেন অরূপ সেনগুপ্ত তার অরূপের অগ্নিশেল নিয়ে। সকলে ভালো থাকুন, নমস্কার।